রায় তো এটা আমি জানতামই, কিন্তু রায়ের সাথে সাথে এই 32 নম্বর বাড়িতে কিছুই নেই তেমন কিছু। আবার আমার কাছে বস্তুগত কোনো ইয়েও নাই, কিন্তু আমার কাছে খারাপ লাগছে যে কিছু নাই, তারপরও ওরা এটাকে যাচ্ছে এই কাজটা করে, কিন্তু ওরা নিজেদের পতনটাকে, আমি আগে বলছি, পতনটাকে আরো ত্বরান্বিত করেছে। তাই আমি একদিকে যেমন আমি আমার আবেগকে সংবরণ করতে পারছি না, আপনার সাথে কথা বলছি আর চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু আবার একদিক দিয়ে মনে আশার বাণী আসতেছে যে আমরা আজ হোক, কাল হোক, 6 মাস পরে হোক, ইনশাল্লাহ আমরা জয়ী হব। এবং এইবারে জয়ের পেছনে কিন্তু অনেক কিছু আমাদেরকে কাজ করতে হবে। বারবার আমরা এই সমস্ত স্বাধীনতা বিরোধীদের ক্ষমা করে দিয়ে আমরা বারবার 15 আগস্টের শিকার হই, 5 আগস্টের শিকার হই। আমার মনে হয় এবার আমাদের স্বাধীনতা পক্ষের শক্তিদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে কি করা উচিত। সাপকে আধা মরা করে রাখবো, না শুধু লেজটা কেটে রাখবো, না সাপটাকে সমূলে আমরা ওদিকে আমরা ছুড়ে ফেলে দিব। তাই আজকের দিনে প্রতিক্রিয়া জানানোর কথা, আজকের দিন হচ্ছে আমাদের শপথ নেওয়ার দিন। আমরা যেন এই স্বাধীনতা বিরোধী চক্র যারা আছে তাদেরকে যেন আমরা সমূলে বাংলাদেশ থেকে উৎপাটন করি, এবং এই ব্যাপারে কেউ যেন কখনো কোনো আপোষ না করি, এই ব্যাপারে কেউ যেন আমরা কোনো প্রকার সহানুভূতি না দেখাই, এবং এই সময় যে আমরা কারো সুশীল কথাবার্তা যেন আমরা আমরা সুশীল কথাবার্তা যেন আমরা কেউ না বলি। আর এই বিচার তো ইনশাল্লাহ কিছুই হবে না। তবে যেহেতু শেখ হাসিনা দেশে বাইরে আছেন, ওনারা কিছু করতে পারবেন না, কিন্তু পরবর্তী এই বিচারগুলিতে দ্রুত বিচারগুলি করে কিছু যারা আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছেন, জেলের মধ্যে আছেন, তাদেরকে অনেকে ফাঁসি দিবেন। এবং আমাদেরকে এই ত্যাগটাকে আমাদের স্বীকার করতেই হবে। আমরা যেমন প্রথমবার 1971 জন স্বাধীনতা পেয়েছি 30 লক্ষ প্রাণের বিনিময়ে, এই স্বাধীনতাটা অনেকটা সাচ্চাল হয়ে যায় 2024-এ 5 আগস্টের পরে। এই স্বাধীনতাটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদেরকে আরো কিছু রক্ত দিতে হবে। সে রক্ত আমার হতে পারে, আপনার হতে পারে, আমার ভাই বোনের হতে পারে, বিভিন্ন ভাবে বিভিন্ন জন হতে পারে, এবং এটা ছাড়া মনে হয় আমাদের স্বাধীনতা পুনরুদ্ধার করতে পারবো না। তাই আগামী যুদ্ধে এই বুড়ো বয়সে আমি সবার সাথে থাকবো, এর প্রত্যাশা ব্যক্ত করছি। একজন ডার্ক সাইডে গণতান্ত্রিক রাজনীতিক শেখ হাসিনা তার পুরো পলিটিক্যাল ক্যারিয়ার ধ্বংস করবার জন্য জুলাই আগস্টে ঘটে যাওয়া সহিংসতা, অ্যাট্রোসিটি, এইটাতে তাকে যে ক্রিমিনালি রেসপন্সিবল করেছে, এখন দর্শকরা বা শ্রোতারা নিশ্চিত হয়ে গেছে যে কেন এটাকে 71-এর পাল্টা ন্যারেটিভ হিসেবে আমরা এতদিন বলে এসেছি। আজকে তো শুধুমাত্র শেখ হাসিনাকে ট্রায়ালে উপস্থাপন করা হয়নি, পুরো বাংলাদেশকেই উপস্থাপন করা হয়েছে। সো ইট ইজ নট শেখ হাসিনা who is on trial, it is Bangladesh which has been put on trial. এবং কোর্টে উপস্থিত আমি অধিকাংশ লোকজনদের চিনি, কয়েকজন ছাত্র রূপও দেখলাম আমি। এদের সুনির্দিষ্ট রাজনৈতিক পরিচয় রয়েছে, জামাত এবং বিশেষত শিবির, এদের সুনির্দিষ্ট পলিটিক্যাল আইডিওলজি। সুতরাং একটা জামাত ডোমিনেটেড হলে বসে একটা নাটক তারা দেখলেন, এমনকি যখন মৃত্যুদণ্ডের রায় হচ্ছে তারা ক্লাব দিচ্ছে, এবং আপনার এই অ্যাটর্নি জেনারেল উঠা যায় বলতেছে যে এটা কিন্তু কোর্টের, কিন্তু স্যাংটিটি মেনটেন করা আমাদের দায়িত্ব। আপনি বুঝতে পারেন যে কতটা ছেলে খেলা, এত বড় একটা সিরিয়াস ব্যাপার তারা এখানে উপস্থাপন করলেন। জাজ সাহেবদেরকে একটু ধন্যবাদ দেন যে তারা এটা পড়ে অন্তত শেষ করতে পারছে। মাই গুডনেস, ইংরেজি শব্দগুলো কি ভয়ানক ভালনারেবল অবস্থায় ছিল। এতে বোঝা যায় যে নিজেরও লেখা না। মানুষ তো নিজের লেখা থাকলে পরে আবার এটা কি করতে পারে, জানে যে কোথায় কি আছে। এমনকি ইংরেজি টার্মিনোলজি গুলো দেখলাম যে এরা উচ্চারণ করতে পারে না। মানুষের পড়ার ধরন দেখে কিন্তু বোঝা যায় যে সে ওই বক্তব্য ওন করে কিনা, বা জানে কিনা, যে কন্টেন্ট জানে কিনা। 13 তারিখে রায়ের ডেট ঠিক করছে, 18 তারিখে লেখা। তো এই এক সপ্তাহে ওরাই যে 4-5টা ডক্ট্রিন আলোচনা করছে, এখানে আলোচনা তো না, জাস্ট মেনশন করছে।
যেমন ধরেন জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ, জিসি বলে আন্তর্জাতিক ক্রিমিনাল আইনের ভাষায়। তো এর যে নোয়ান্স, এর যে মাত্রিকতা, এর যে অ্যাপ্লিকেবিলিটি, এইটা পড়তেই 2 বছর লাগবে। জীবনে কোনোদিন ক্রিমিনাল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল না পড়াওয়ালা জজ যদি এটা নিয়ে বিশ্লেষণ করে কোনো ফ্যাক্টে বসাতে চায়, অ্যানালাইসিস করে ক্রস ম্যাচ করতে চায়, তাহলেও 2 বছর লাগার কথা। 7 দিন তো ধরে গেছে। তো দিস জাজমেন্ট ইজ নট রিটেন বাই দেম, দিস ইজ এ ফার্সিক্যাল জাজমেন্ট। হ্যাঁ, সুতরাং এটা নিয়ে আমার মনে হয় না যে আওয়ামী লীগ কর্মীদের বিচলিত হবার কিছু আছে। এটা নিজেরাই এরা সাক্ষ্য দিয়ে দিল যে কোন মানের বিচার বাংলাদেশে অনুষ্ঠিত হলো, এবং আমার মনে হয় শেখ হাসিনাও নিজেও হাসবে যে তাই নাকি এই ঘটনা নাকি সানখারপুল, উত্তরা আর হলো আশুলিয়া, এখানে কিছু হত্যাকাণ্ড ঘটেছে, এটার জন্য নাকি প্রাইম মিনিস্টার অর্ডার দিচ্ছে। আপনি আমারে বলেন, এই জজ সাহেব এক জায়গায় বলতেছে ড্রোন ব্যবহার আর হেলিকপ্টার দেশে আর হলো লেথাল উইপন ইউজ করা। কথা হলো যে ড্রোন ব্যবহার করবে না তো কি ব্যবহার করবে? আর এখন বিএনপি কমিশনার বলছে ককটেল মারতে দেখলে গুলি করার আইন আছে। তা আমার না এটা নিয়ে বাড়ি ভাই সত্যি কথা বলতে কি খুব শুদ্ধ ভাষায়, আইনের ভাষায় আলোচনা করতে ইচ্ছে হচ্ছে না। কেন? যে মানের জাজমেন্ট ডেলিভারি দিয়েছেন তারা, এটা পর্বতে মুশিক প্রসবের মতন এবং মিথ্যা এবং চাতুর্যে পরিপূর্ণ। হ্যাঁ, এত মিথ্যায় পরিপূর্ণ বাক্যগুলো এবং ঘটনাগুলো ভাবতেই অবাক লাগে। একটা বালখিল্যপূর্ণ একটা ব্যাপার ঘটেছে। আমি একে একে কতগুলো পয়েন্ট আমাদের দর্শকদের সিরিয়াসনেসের জন্য ধরি। প্রথম ধরছি আমি, জজ সাহেবরা একটা মতবাদের আশ্রয় নিয়েছেন শেখ হাসিনাকে দায়ী করার জন্য। আন্তর্জাতিক অপরাধ আইনে এটার নাম দেওয়া হয় জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ বা JCE, অর্থাৎ একসাথে বসে কোনো একটা খুনের প্ল্যান করছে। তো এই কোর কমিটি মিটিং যেটা আব্দুল্লাহ আল মামুন বলছে, এই কোর কমিটি মিটিং কি জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ? রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর যে মিটিং, এটা কি জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ? জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ অপেক্ষাকৃত নবীন ডক্ট্রিন। এটা অত্যন্ত সতর্কতা এবং কোয়ালিফাইডের সাথে আন্তর্জাতিক আইন ব্যবহারের অনুমতি দিয়েছে, কিন্তু এটা দারুণ সমালোচিত। আপনি যদি এই গুগলে এখন মুখে ভয়েস টাইপ করেন যে দি লিমিটস অফ ক্রিমিনাল এন্টারপ্রাইজ, দেখবেন যে 1 থেকে 20টা লিমিটেশনস দেওয়া, যে এটা কেন অগুরুত্বপূর্ণ। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয় আপনারে, এই সারা বিশ্বের যে আন্তর্জাতিক ফৌজদারি আদালত ICC, এই জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ রিজেক্ট করে দিয়েছে ডক্ট্রিন হিসেবে, এর অ্যাকসেপ্টেবিলিটি। তাহলে আপনি যে বলতেছেন যে আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করেন, তো যেখানে ICC এটা ফলো করে না, তাহলে আপনি এটা কেমন করে ফলো করলেন? এই ডক্ট্রিনের দ্বিতীয় অসুবিধা হলো যে সরাসরি যারা ক্রাইমে অংশ নেয় আর যিনি একটা পজিশনাল, ম্যানেজারিয়াল বা সুপারিয়র পজিশনে থাকেন, তার ইনভলভমেন্ট আর এর ইনভলভমেন্ট এক করে দেখে, whereas এর সঙ্গে তার কোনো যোগ সংযোগই নাই। তাহলে মেয়ারলি শেয়ারিং অফ থট or informing something, or আপনি রিজনেবলি ফোর্সই করতে পারেন যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, সেটার জন্য ক্রিমিনাল রেসপন্সিবিলিটি আরোপ করা যায় না। যেহেতু যায় না, সেহেতু আন্তর্জাতিক অপরাধ বেত্তাগণ এই ডক্ট্রিনকে দারুণভাবে সমালোচনা করেছেন। সেই ডক্ট্রিনের উপরে নির্ভর করে এ কি করছে, বলছে যে জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ। তো আপনি আমারে বলেন যে আর হলো আসাদুজ্জামান খান কামাল আর মামুন, এই 3 জন মিলে জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ। দেশে আর সরকার নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই। জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ যদি থেকে থাকে, তাহলে ছাত্রদের আন্দোলনে অনুপ্রবেশকারী টেরোরিস্ট গ্রুপ এবং বিভিন্ন নন স্টেট অ্যাক্টর, তারা হচ্ছে জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ। সো দি আর্গুমেন্ট অফ জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ ইজ সিভিয়ারলি মিসপ্লেসড বাই দ্য জাজেস। আমি কি কথাটা বোঝাতে পারলাম? মানে জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ যদি থেকে থাকে, তাহলে হচ্ছে যারা ছাত্রদের আন্দোলনে অনুপ্রবেশ করে 7.62 অস্ত্র ব্যবহার করেছে অথবা যে বহুমাত্রিক হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, তারাই হচ্ছে জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ। যারা বলেছে যে আন্দোলন যদি ঠিক না হতো, তাহলে আমরা কি করতাম,
সশস্ত্র সংগ্রামের ডাক দিতাম, বা আমাদের টার্গেট ছিল শেখ হাসিনাকে কিভাবে ধরা যায়, হত্যা করা যায়, সেইটা হচ্ছে জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ। অথচ দেখবেন এই জাজমেন্টের কোথাও জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের যে আমি কেন কোন পরিস্থিতিতে অ্যাপ্লাই করছি এবং ঘটনার সাথে এর কিভাবে সম্পৃক্ততা তার কোনো ব্যাখ্যা নেই। শুধু একটা ডক্ট্রিন আমি আসমান থেকে আনলাম, আয়না বললাম যে এইটা হলো জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ, কারণ আইন শৃঙ্খলা কমিটির মিটিং বসছে, তো আইন শৃঙ্খলা কমিটির মিটিং বসবে না তো কিসের মিটিং বসবে? আর এত বড় আনকন্ট্রোলেবল মব ভায়োলেন্স যেখানে হচ্ছে, রায়োটিং সিচুয়েশন যেখানে হচ্ছে, বিয়ন্ড কন্ট্রোল একটা জিনিস হচ্ছে, তখন তো আপনি ড্রোন দিয়েই সেটা অবলোকন করবেন, তো আপনি কি দিয়ে করবেন? ঠিক আছে না? তাহলে জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ আমি এটা টোটালি রিজেক্ট করে দিলাম। এবার আমার 2 নম্বর পয়েন্টে আসি। 2 নম্বরে বলছে যে শেখ হাসিনা নাকি অর্ডার দিয়েছে, এটারে আইনের ভাষায় বলে কমান্ড রেসপন্সিবিলিটি বা সুপিরিয়র রেসপন্সিবিলিটি। মুরব্বী পজিশনে যে আছে তাকে আপনি আমারে বলেন যে যখন হত্যাকাণ্ডগুলো ঘটেছে, মার্ডারগুলো ঘটেছে, এই মার্ডার হত্যাকাণ্ডগুলোর অর্ডারিং পজিশনে কে ছিল? অর্ডারিং পজিশনে যখন যদি আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে কেউ নিহত হয়ে থাকে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী, আর যদি এই অনুপ্রবেশকারী টেরোরিস্টদের গুলিতে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে তার মধ্যে অর্গানাইজড গ্রুপ যেগুলো আনআইডেন্টিফাইড, তদন্ত করে বেরই করা হয় নাই, তাই না? তাহলে এখানে শেখ হাসিনা একজন সরকার প্রধান হিসেবে তার এখানে কমান্ড দেওয়ার কোথায় সুযোগ আছে? আর যেহেতু ক্রিমিনাল ল বলে যে কোন কোন ধাপে আপনি গুলি চালাতে পারবেন না, এবং কোন কোন প্রপোর্শনেট ডিসপ্রপোর্শনেট বল আপনি প্রয়োগ করতে পারবেন, দ্যাট ইজ ডিটারমাইন্ড এন্ড ডিমার্কেটেড বাই দি ক্রিমিনাল ল অফ দ্য ল্যান্ড। এবং বাংলাদেশে হয়ে যাওয়া শত শত অপরাধ মামলা, কি বলে, মার্ডার মামলাও প্রমাণ করে যে এখানে এদের মাথায় নাই যে এখানে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে, সুতরাং এখানে কমান্ড রেসপন্সিবিলিটি থাকার কোনো সুযোগই নাই। এই পয়েন্টের দ্বিতীয় আর্গুমেন্ট বলতেছে যে কমান্ড নাকি দেশে কোথা থেকে হয়েছে? ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক ভাইস চ্যান্সেলর মকসুদ কামালের সাথে শেখ হাসিনার ফোনে কথা হয়েছে। না, মকসুদ কামাল কি শেখ হাসিনার অধীনে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ব্যক্তি যে তাকে অর্ডার দিতে হবে? একজন সিভিলিয়ান পার্সন, তিনি কি তার এটাকে বলে কোর্স অফ এমপ্লয়মেন্ট বা ডিরেক্টলি আমার কন্ট্রোলের লোক? যখন কোন যুদ্ধ, আপনি কোন যুদ্ধ পরিস্থিতির কথা চিন্তা, এই অপরাধগুলো আসলে যুদ্ধ পরিস্থিতির অপরাধ, এগুলো নর্মাল সিচুয়েশনে প্রয়োগ করা যায় কিনা তাও বিতর্কিত বিষয়। এটা এখানে এটা বিচারের নাও করা যেতে পারে, এরকম আর্গুমেন্টও হতে পারে। তো নর্মালি যেটা হয় যে আমার কমান্ডিং অফিসার যেটা বলে আমি সেটা করছি, তো শেখ হাসিনা তো কমান্ডিং অফিসার না। সেখানে আপনার বলছে হাসানুল হক ইনু তাপসের সাথে আর মকসুদ কামালের সাথে নাকি শেখ হাসিনার ফোনে কনভারসেশন হয়েছে। তাহলে ফোনে কনভারসেশনের কোনো কথা তার সাথে ঘটে যাওয়া কোনো ক্রাইমসের কি সম্পর্ক আছে আমার, আপনি বলেন? কিভাবে আপনার প্রমাণ হয় যে এর সঙ্গে এর ঘটনাতে নেক্সাস আছে? তাহলে ইউ হ্যাভ টোটালি ফেইলড টু এস্টাবলিশ দি কনভারসেশন এন্ড দি ক্রাইমস কমিটেড এন্ড দি রিলেশনশিপ উইথ শেখ হাসিনা এন্ড ভিজাভি আদার অ্যাকিউজড। এটা আর একটা হচ্ছে কি রাজাকারের নাতিপুতি বলছে, এটা নাকি ক্রিমিনাল অফেন্স। আপনি আমারে বলেন যে রাজাকারের নাতিপুতি এই কথা যে কতবার বললো এই নিয়ে বিনিয়ে এই জজ সাহেব ভুল উচ্চারণে, তাই না? এবং এটার জন্য যদি হয় তাহলে বাংলাদেশের যে কোনো রাজনীতিকে যে কোনো বক্তব্যের জন্য আপনি তাদের ক্রিমিনাল রেসপন্সিবিলিটি আরোপ করতে পারবেন। ক্রিমিনাল তো সোজা জিনিস না, তাই না? ওই আমাদের এলাকায় এক লোক গান গাইতো, বলতো যে প্রেম কি সোজা জিনিস, চীনের চালির বস্তা গো রাস্তা মাপো। তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল এর কোনো রিফ্লেকশন এই জাজমেন্টে নাই। আপনার সিভিল ল এবং পেনাল ল, বাংলাদেশের নর্মাল যে দণ্ড আইন, সেইগুলোর কিছু কথা এই জজ সাহেবরা বলছে, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল স্ট্যাটিউট বা ক্রিমিনাল ল জুরিসপ্রুডেন্স, ধরেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর রুয়ান্ডা, ফর ইউগোস্লাভিয়া, ফর সিয়েরা লিওন, ক্যাম্বোডিয়া, তারপরে তিমুর লিস্তে, এই যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড গুলো, এই স্ট্যান্ডার্ড গুলো এখানে আপনি কি শুনেছেন একজনও এখানে অ্যাপ্রিসিয়েট করেছে এবং এটা স্ট্যান্ডার্ড গুলো বিশ্লেষণ করে তবেই তাকে দায় আরোপ করা হয়েছে? করা হয়নি। যেহেতু হয়নি, সুতরাং এটা একটা ইল রিটেন জাজমেন্ট এবং আনঅ্যাকসেপ্টেবল, নন অ্যাপিলিং টু এনি ল একাডেমিক অর এনি লয়ার। যে কোনো কারোর কাছে এটা কোনো আবেদন তৈরি করে না। তাহলে কমান্ড রেসপন্সিবিলিটি যেটা হলো, সুপিরিয়র পজিশনে থাকলেই কেবলমাত্র একজন কমান্ড রেসপন্সিবিলিটি হয় না। কমান্ড রেসপন্সিবিলিটি হওয়ার জন্য আপনাকে সুস্পষ্টভাবে দেখাতে হবে যে আমি আপনাকে শুট করার জন্য বলতেছি,
একই বাক্যে বলতেছে সানখারপুলের যে ইনসিডেন্টের কথা জজ সাহেব বলছে যে শেখ হাসিনা নাকি এটা গুলি করার অর্ডার দিয়ে দেশে মারতে, আবার বলছে ইনসাইট করছে, তাহলে গুলিও করছে ইনসাইটও করছে, আবার বলতেছে যে তিনি এটা রোধে ব্যর্থ হয়েছেন। তাহলে আপনি আমারে বাড়ি ভাই বুঝান, ধরেন আমি আপনারে গুলি করলাম, আবার আমি আপনারে রক্ষা করতে ব্যর্থ হলাম কিভাবে? এটা হলো কমিশন আর একটা হলো অ্যাবসেন্স, দুটোই একসাথে হয় না, এটা আইনের দুটো স্বতন্ত্র স্ট্যান্ডার্ড। দিস আর টু ডিস্টিংটিভ স্ট্যান্ডার্ড অফ চার্জেস। সুতরাং একজন ব্যক্তি একই সাথে কমিশন একই সাথে অমিশন হয় না, কথাটাকে আমি বোঝাতে পারলাম। সুতরাং কমান্ড রেসপন্সিবিলিটির যে ডক্ট্রিন, এটা ইলাসরি আকারে এখানে ব্যবহার করা হয়েছে কাল্পনিক ভাবে। ইট ইজ এ গুড ফিকশন, it has not been properly articulated, properly applied in the given case and facts and circumstances of the case. এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো যে এভিডেন্সের উপরে তারা ভিত্তি করেছেন, দুইটা এভিডেন্স, একটা হলো চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার এভিডেন্স, আর একটা হলো জাতিসংঘের এভিডেন্স। এই দুইটা এভিডেন্স নিয়ে আগে বলি, তারপরে ওই টেপ রেকর্ডার নিয়ে বলা যাবে। প্রথমে আসেন জাতিসংঘের রিপোর্ট নিয়ে। প্রথম কথা হলো জাতিসংঘ নিজস্ব ম্যান্ডেটে কোনো রিপোর্ট করে নাই। জাতিসংঘের যে হিউম্যান রাইটস কাউন্সিল, এই কাউন্সিল ম্যান্ডেট নেয়, যেমন আপনার মায়ানমারের ক্ষেত্রে ম্যান্ডেট দিয়ে পাঠায়, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল OHCHR কে কোনো ম্যান্ডেট দেয় নাই। যেহেতু ম্যান্ডেট দেয় নাই, অতএব জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে ম্যান্ডেট দিয়ে কোনো রিপোর্ট তৈরি করে নাই। হ্যাঁ, একটা রিপোর্ট তারা বানাইছে, এই রিপোর্টটা লেখছে হচ্ছে ইউনুস সেন্টার। ইউনুস সেন্টারের রিসার্চাররা একটা রিপোর্ট বানাইছে, এই রিপোর্টটা বানাইছে হলো ইউনুসের ইমেলের অনুরোধে। এই যে ভলকার তুর্ক নামে এক লোক আছে, এর একটা টিম আসছিল। এই টিম যে কবে কার টাকা দিয়ে কোথায় কার ইন্টারভিউ নিয়ে একটা টিম বানাইছে, অবাক হয়ে যাবেন আপনি দেখলে। 214 পেজের জাজমেন্ট। তো আমরা একটা রিসার্চ টিম বানিয়েছিলাম। এই রিসার্চ টিম এই 214 পেজের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা প্যারা হুবহু পড়ছি এবং আমরা রিফিউট করছি। 300+ পেজ দিয়ে আমরা এটা রিফিউট করছি যে কেন এটা গ্রহণযোগ্য নয়। ইউনুস নিজেই এই ম্যান্ডেট দিয়েছে, যেখানে ইউনুস নিজেই একজন পক্ষ। আপনি বলেন যে আপনি নিজেই একজন পক্ষ, আবার নিজেই আপনি ইনভেস্টিগেশন করে রিপোর্ট নিয়ে নিচ্ছেন, এবং সেখানে লেখা আছে OHCHR রিপোর্টে যে এই রিপোর্টের ভ্যালিডেশন সরকারের সাথে আলোচনা করে আমরা ঠিক করছি। রিপোর্টের ভ্যালিডেশন OHCHR এর মতন প্রতিষ্ঠান তারা সরকারের সাথে আলোচনা করে, কার সাথে আলোচনা করা? ধরেন আসিফ নজরুল, ধরেন রিজওয়ানা, ধরেন আদিলুর রহমান, এদের সাথে। তাহলে তারা তো পার্ট অফ দি গেম। ইফ দে আর দি পার্ট অফ দি গেম, আপনি জাতিসংঘের একটা কাজ করলেন, এটা হলো তারা কনসালটেন্সি ফি নিয়ে একটা রিপোর্ট করে গেছে। আচ্ছা, বুঝলাম সবকিছু। এই রিপোর্টের শুধুমাত্র একটা প্যারাগ্রাফ উল্লেখ করছে এই জজ সাহেবরা, কিন্তু যেটা উল্লেখ করে নাই সেটা হচ্ছে এই রিপোর্টের কোথাও বলা নাই যে বাংলাদেশে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে। Nowhere in the OHCHR judgment report it has been mentioned that the crimes against humanity has been committed in Bangladesh. বলেছে যদি হয়েছে কি না তা দেখবার জন্য অধিকতর বস্তুনিষ্ঠ তদন্ত করতে হবে, সেই তদন্ত করা হয় নাই। যেহেতু হয় না, অতএব জাজ সাহেব ভুল একটা প্যারাগ্রাফ উদ্ধৃত করে ভুয়া ভাবে, মিথ্যা চাতুর্যপূর্ণ ভাবে শেখ হাসিনাকে দণ্ডের আদেশ দিয়েছেন। একটা অগ্রহণযোগ্য, নন এক্সিস্টেন্ট একটা এভিডেন্সের ভিত্তি করে তারা এই রায়টি দিয়েছে। তাহলে OHCHR এর রিপোর্টের ব্যাপারে আমি আপনাকে বললাম যে এখানে কোথাও এখানে উল্লেখ নাই যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি সংঘটিত হয়েছে, কেননা সেই তদন্তের ম্যান্ডেট জাতিসংঘকে দেওয়া হয় নাই, বা জাতিসংঘ অ্যাজ সাচ কখনোই এই সার্ভিস দেয় না যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে কিনা। এটা করে হচ্ছে ICCর প্রসিকিউটর। ICCর প্রসিকিউটরকে যদি ম্যান্ডেট দেওয়া হয়, তাহলে তারা দেখতে পারে যে whether any crimes against international law or crimes of international magnitude, namely crimes against humanity, genocide, has been committed or not. কিন্তু আপনার হিউম্যান রাইটস কাউন্সিলের এই ম্যান্ডেট কোথাও নাই। সুতরাং এটা একটা ভুয়া কথা যে জাতিসংঘের রিপোর্টে এটা উল্লেখ করা হয়েছে। আমি দর্শকদের জন্য বলছি যে আমরা এটা পাল্টা রিপোর্ট, গ্রাউন্ড লেভেল থেকে এভিডেন্স নিয়ে পাল্টা ভাবে খণ্ডন করেছি, যেটা ইন্টারনেটে খুঁজলেই পাওয়া যায়।
সুতরাং জাজ সাহেব যে এভিডেন্সের ভিত্তিতে এই কোর্ট করেছেন এটা সর্বৈবভাবে মিথ্যা এবং অগ্রহণযোগ্য। তাহলে আমি ভলকার তুর্কের আর একটা ব্যাপার এই জাজমেন্টে বলা হয়েছে, এটা ভালোই হয়েছে। আপনি বললেন না যে এটা লাইভ করে ভালো হয়েছে, সবাই জানলো যে কি করে বিচার হয়েছে। এই তুর্ক জানেন নাকি? এটা ওই যে আমরা বলি যে তারেক রহমান জানেন নাকি, এখন বলতে হবে যে তুর্ক সাহেব জানেন নাকি যে আপনি ওই লাইভ করেছিল শেখ হাসিনাকে মেলাইন করার জন্য। হ্যাঁ হ্যাঁ, উল্টো হয়ে গেছে। রাইট। তো ওখানে কি বলছে জানেন কি? বলছে যে এই তুর্ক মেলাফাইডলি প্রকাশনা অনুষ্ঠানে, এই রিপোর্ট প্রকাশনা যেখানে প্রফেসর ইউনুস, আসিফ নজরুল এরা উপস্থিত ছিল, সেইখানে সে বলছে ব্রিফিং এর সময় যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে এবং শেখ হাসিনা সেখানে দায়ী, যেটা তার রিপোর্টে লেখা নাই। তো তুর্কের সংবাদ সম্মেলনে দেওয়া কোনো মিথ্যা চাতুর্যপূর্ণ বক্তব্য টু অ্যাপিজ দি ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন, সেইটাকে আপনি কোর্ট আকারে ব্যবহার করছেন একটা গুরুত্বপূর্ণ জাজমেন্টে, হুইচ ইজ এ শেম, হুইচ ইজ এ ব্ল্যাটান্ট লাই। এইভাবে তো হয় না। যাকে তাকে যেখান থেকে সেখান থেকে আপনি যে কোনো একটা কোর্ট এনে আপনি বলবেন যে অমুক দায়ী, তাহলে কিন্তু কাউকেই আপনারা দায়ের বাইরে রাখতে পারবেন না। এইভাবে কোনো ক্রিমিনাল ট্রায়াল হয় না। তাহলে এই যুক্তি আমি খণ্ডন করলাম। এবার আর একটা কথা বলি, সেটা হলো এই জাজমেন্ট যখন পড়তেছে তখন আমার কাছে মনে হলো যে এটা কি তাজুলের বক্তব্য নাকি কোর্টের বক্তব্য। তাজুলেরই সাবমিশন আমার ধারণা। ওই কপি পেস্ট করে বলছে যে ভাই আমার কম্পিউটারে একটু দিয়ে দাও, আমি তো কম্পিউটার টাইপও পারি না, তোমরাই একটু কোথায় কি লিখতে হবে একটু দেখায়া দাও। তার কারণ এই 7 দিনের মধ্যে তো আপনার এই জাজমেন্ট লেখা সম্ভব না। তো তাজুল এখানে আবার ইতিহাস শিখাইছে আমাদের জাতিকে, হ্যাঁ, যে বঙ্গবন্ধু বাকশাল করছে এই জন্য শেখ হাসিনা ফাঁসি। শোনেননি আপনি? হ্যাঁ, বঙ্গবন্ধু বাকশাল করছে 1973 সালে না 74 সালে, এবং বাংলাদেশে নাকি একদলীয় শাসন চালু হয়েছিল। সেই চালু হওয়ার পরে লাভ দিয়ে আসছে যে ইলেকশন একটাও ভালো হয় নাই, আর হচ্ছে কোটা মুভমেন্ট নাকি খারাপ নাকি ভালো, এইগুলোর প্রেক্ষিতে শেখ হাসিনা নাকি দায়ী। এভাবে লয়ের ছাত্র কেউ আছেন নাকি এখানে? এভাবে কি ক্রিমিনাল মামলা হয়? ক্রিমিনাল মামলায় বিচার হয় যে আপনি চানখারপুলের ঘটনা শেখ হাসিনা নিজে গুলি করছে কিনা বা নিজে অর্ডার দিয়ে করছে কিনা, আপনি সেইটা প্রমাণ করবেন। আপনি বঙ্গবন্ধু বাকশাল করলো, জাস্টিস খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকারের কি রায় দিল, সেইটা তো এখানে আসবে না। এখানে বলতেছে জাস্টিস খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকারের রায় দিয়ে জেলে আছে, বলেন হলো? জেলে আছে, করতেছে। তাহলে এই যে ইতিহাসের বয়ান, ভুল ইতিহাসের বয়ান, জামাতি ইতিহাসের বয়ান, বা এই যে দল কানা অ্যাটর্নি জেনারেলের বয়ান সামনে বসে আছে, বা এই এবি পার্টির মহাসচিব তাজুল ইসলামের বয়ান, বা অন্যান্য আমার শিবির ছাত্রদের যে বয়ান, এরাও কি একটু রিসার্চ অ্যাসিস্ট্যান্স দেয় নাই যে স্যার এগুলো ক্রিমিনাল রেসপন্সিবিলিটি নির্ধারণের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক, এই সাবমিশন গুলোর সাথে এটা মেলে না? যদি সেটাই মিলতে হয় তাহলে তো 5 আগস্ট থেকে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রত্যেক বেআইনি ডিসিশনের জন্য ইউনুস এন্ড গং এর বিচার হবে। Each and every account they will be held responsible. They will be held responsible. হয় এটা? কয়েকদিন আগে শেখ হাসিনা একটা সাক্ষাৎকার দিয়েছেন, 2 দিন আগে, সেটাও জাজমেন্টে চলে আসছে। তাহলে আপনি রায়ের আদেশ দিলেন, রায় হওয়ার তারিখ দিলেন 13 তারিখে, আর এটা হচ্ছে আপনি সেদিন একটা দেওয়া হলো, বলছে যে শেখ হাসিনা বলছে যে উনি নাকি স্বীকার করেছেন। এরা ভাষার মিনিং কি তাও বোঝে না। উনি বলছেন যে আমি তো প্রধানমন্ত্রী, আমার প্রধানমন্ত্রীত্বের কালে এই ধরনের ব্যাপক ঘটনা ঘটেছে, আমাকে বেদনাহত করে। এর যে পলিটিক্যাল দায়, এর যে অ্যাডমিনিস্ট্রেটিভ লিডারশিপ যে রেসপন্সিবিলিটি, এটা তো আমার উপরে আসে, কিন্তু ক্রিমিনাল রেসপন্সিবিলিটি তো আমি তো আর বলি নাই যে তুমি অমুককে দিয়ে খুন করে আসো। তাহলে এর জন্য তো এই ক্রিমিনাল ল অ্যাপ্লাই করা যায় না, এটা হয় না, এটা অ্যাকসেপ্টেবল না। এগুলো তার কণ্ঠ, এটা প্রমাণ করা গেছে, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো না। এটা বলছে যে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি। আমরা কি বলছি যে
আপনি এটা বলেন যে এটা এআই দিয়ে বানানো না। তো জাজ সাহেব বলুন যে আপনি কেন বিশ্বাস করলেন যে এটা এআই দিয়ে বানানো না? সিম্পলি একটা বাক্যে এটা বলে আমরা সন্তুষ্ট হইয়াছি যে এটা এআই দিয়ে বানানো না। কেমনে সন্তুষ্ট হয়েছেন সেটা প্রতিভাত করুন মানুষের সামনে। আদারওয়াইজ এই ধরনের কথা যে কোনো মানুষ বর্তমানকালে এটা বানিয়ে ফেসবুকে ছেড়ে দিতে পারে, ঠিক আছে? সুতরাং ওইটা নিজের থেকে তারা বলে এটা বরং আরো হাস্যাস্পদ হয়েছেন যে এটা এআই দিয়ে বানানো। আর একটা কথা হলো যে আমাকে কেন, why the hell on earth the prime minister should order it? Because criminal law যেখানে বলে যে কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হয়, this is a legal policy of the state when a mob needs to be controlled in a lawful manner. হ্যাঁ, সেখানে এক্সাজারেটেড বল প্রয়োগ করা হয়েছে কিনা সেটা সাফিসিয়েন্টলি প্রমাণ করতে হবে এবং হিউম্যান রাইটস ভায়োলেশনস হয়েছে কিনা। কিন্তু যখন আপনি বলবেন যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে, তখন আপনাকে সুস্পষ্টভাবে কমান্ড এবং অ্যাকশনের সাথে নেক্সাস দেখাতে হবে, না হলে হবে না। তাহলে যে কোনো ধরনের হত্যাকাণ্ডের জন্য যে কোনো ধরনের ব্যক্তিকে দায়ী করা যাবে। ওই পুরন ঢাকায় দিনের বেলা মাথা থেতলে দেওয়া হয়েছে যে ব্যক্তিকে, তার জন্য ডক্টর ইউনূসকে ফাঁসি দেওয়া যাবে। ডক্টর ইউনূস কি সেই ঘটনার জন্য দায়ী? আমি যদি বলি যে এটা ক্রিমিনালি দায়ী, তাহলে কি গ্রহণযোগ্য হবে? শুধুমাত্র একটা আমলে ঘটে যাওয়াই যদি তার জন্য দায়ী হয়, তাহলে আপনার এই 2001 থেকে 6 সালের মধ্যে যে 21শে আগস্টের বোমা হামলা হয়েছে তার জন্য খালেদা জিয়া কেন দায়ী নয়? তার জন্য কেন দায়ী নয়? এই যে বোমা হামলা হলো, বিচারক জগন্নাথ পাড়ে এবং সোহেল আহমেদকে যে হত্যা করা হয়েছে, বিচারিক আদালতে বসে থাকাকালীন অবস্থায় বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে, তার জন্য কেন দায়ী হবে না তারা? ম্যাটারটা হচ্ছে আপনাকে যখন এত বড় ধরনের অ্যালিগেশনস প্রমাণ করতে হয়, তখন আপনাকে সুস্পষ্টভাবে নেক্সাস এস্টাবলিশ করতে হয়, না হলে এটা হবে না। সর্বশেষ তারা কি করেছে, তারা এটা চৌধুরী আব্দুল্লাহ মামুনকে অ্যাপ্রুভার বলে, বা এটাকে বলে হচ্ছে রাজসাক্ষী, যে যিনি নিজে অভিযুক্ত এবং তবে স্বীকার যায়, রাষ্ট্রের সাথে একটা চুক্তিতে আসে যে আমারে মাফ করে দেন, আমি পুরোপুরি ঘটনা বলবো। চৌধুরী আব্দুল্লাহ মামুনকে কি পরিমাণ টর্চার করা হয়েছে বলেন না, সেটা তো বলছেন না, বলছে যে আমরা তাকে ক্ষমা করে দেওয়ার শর্তে। তো কোন চুক্তিতে? এই জাজমেন্টে পড়ার সময় আমি নিজেই শুনলাম, কিন্তু তো কি প্রেক্ষিতে ক্ষমা করে দেওয়া হয়েছে এবং কোন শর্তে ক্ষমা করে দেওয়া হয়েছে সেটা প্রকাশ করা হোক, সেটা তো এখানে বলছেন না আপনি। যদি না বলেন তাহলে এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লয়ের লঙ্ঘন। আন্তর্জাতিক ফৌজদারি আইন দাবি করে যে যদি অ্যাপ্রুভারকে বিশ্বাস করতে হয় তাহলে কতগুলো স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। তাকে আগেই পার্ডন দেওয়া যাবে না, বা যাবে কি যাবে না আগেই আপনি প্রতিশ্রুতি দিতে পারবেন না। বাড়ি ভাই, দিস ইজ নাম্বার 1। আগেই আপনি সুস্পষ্টভাবে প্রতিশ্রুতি দিতে পারবেন না যে আপনাকে আমরা উৎকোচ দেব, আপনাকে আমরা ছেড়ে দেব বা কম দিব শাস্তি। তাহলে 1 নম্বর লঙ্ঘন। 2 নম্বর, আপনি জোর করে তার কাছ থেকে সাক্ষ্য আদায় করতে পারবেন না। আপনি জোর করে কেন সাক্ষ্য আদায় করেছেন? আমাদের কাছে কি সুস্পষ্টভাবে প্রমাণ করা আছে যে তিনি স্বেচ্ছায় দিয়েছেন? আজকেই তাকে ছেড়ে দেওয়া হোক, সে বলবে যে আমি এটা বলি নাই। আর প্রধানমন্ত্রীর খায়া কাজ নাই যে আব্দুল্লাহ মামুন রে ফোন দিয়া বলবে এটা যে আব্দুল্লাহ মামুন তুমি ওই চানখার পুলেও মুখরে গুলি করো, হয় এটা শেখ হাসিনা সম্পর্কে যারা ন্যূনতম কোনো জ্ঞান রাখে না তাদের পক্ষে এই ধরনের বিশ্বাস করা সম্ভব, যারা কখনো শেখ হাসিনার রাজনীতিকে উপলব্ধি করতে পারে নাই। তাদের উপলব্ধির মধ্যে এটা নাই যে 40-42 বছরে পোড় খাওয়া গণমানুষের একজন রাজনীতিক কোন ইসে বলে তিনি এই ধরনের খামাখা একটা অর্ডার দিতে যাবেন যে ছাত্রদের বুকে গুলি চালা, হয়রা যেখানে তিনি নিজেই হলেন বাংলাদেশের অন্যতম ওয়ার্স্ট ভায়োলেশনস অফ হিউম্যান রাইটস এর শিকার, যার পিতা সহ পরিবারকে হত্যা করে দীর্ঘ 21 বছর বিচারের পথ রুদ্ধ করে রাখা হয়েছিল এবং যার রায় পেতে 36 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লয়ের এই যে স্ট্যান্ডার্ড, নিজেকে জবাবদিহিতার মধ্যে আনবার জন্য শেখ হাসিনা নিজেই 2010 সালে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল স্ট্যাটিউটে বাংলাদেশ স্বাক্ষর করেছে। তো যিনি নিজেকে জবাবদিহিতার ওই পর্যায়ে উঠেছেন তিনি কি নিজে এই ধরনের অপরাধ করবেন? এটা কি বিশ্বাসযোগ্য হয়? জুলাইয়ের 1 থেকে 15 তারিখ পর্যন্ত তিনি বলছেন এই ছাত্ররা যা করতেছে করুক, কি আসা যায় আমার? কিন্তু যখনই জঙ্গি অনুপ্রবেশ ঘটেছে, যেটা নাকি এই জঙ্গিরা পরে স্বীকার করেছে, তখন রাষ্ট্রকে সন্ত্রাস
দমন, জঙ্গি দমন আইনে তাকে বল প্রয়োগ করতে হয়েছে। সেই বল প্রয়োগে রাষ্ট্র যথাযথ ডিউ ডিলিজেন্স দিয়েছে কিনা সেটা ভালোভাবে আপনি তদন্ত করেন, কিন্তু আপনি খামাখা একজন গণতান্ত্রিক নেত্রীকে দুইটা টেলিফোনিক কনভারসেশনের মাধ্যমে একজন আইজিপি, একটা ভীরু কাপুরুষ আইজিপি, তাকে আপনি তাও জোর করে, হয়তো একজন ডায়াবেটিকের রোগী, জোর করে তার পরিবারের মেম্বাররা ওই প্রসিকিউটরদের জামাতিদের সাথে জড়িত, তাদের তত্ত্বাবধানে আছে, এবং তার পারিবারিক আরো ইতিহাস আপনি আছে, খবর নিয়ে রাখেন যে তার কতটা ভালনারেবল পজিশনে তার কাছ থেকে এই স্বীকারোক্তি গুলো আদায় করা হয়েছে। এই স্বীকারোক্তি যদি আদায় করা হয়ও ভাই, ইভেন আমি আর্গুমেন্টের ক্ষেত্রে ধরে নিলাম, দি এভিডেন্স গিভেন বাই চৌধুরী আব্দুল্লাহ আল মামুন নিড নট বি রিলাইড আপন, এখানে মনে হচ্ছে তারা solely তার উপরে নির্ভর করেছেন উইদাউট এনি করবোরেশন, অর্থাৎ আশেপাশের সমর্থন ছাড়া। আব্দুল্লাহ আল মামুন যে দাবি করলো, এটা কি অন্য কোনো ব্যক্তি দ্বারা সমর্থিত করা গেছে, ফার্দার সমর্থন করা হয়েছে বলে বলেছে জাজ সাহেব? বলে নাই। যদি না বলে থাকে তাহলে আব্দুল্লাহ আল মামুনের সাথে কি কথা হয়েছে, বা আদৌ কথা হয়েছে কিনা আমি জানি না, কথাই হয়নি, হয়তো একটা মিটিং এ তাকে ডাকছে, তো তার ফলে আপনি সিদ্ধান্তে পৌঁছে গেলেন যে তিনি অর্ডার দিয়েছেন, হয় এটা। সুতরাং এই যে আপনার যে প্রিন্সিপালটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে, রাজসাক্ষীর যে প্রিন্সিপাল, ইন ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন, ইন ভায়োলেন্স অফ ন্যাশনাল ল, ইন ভায়োলেন্স অফ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল এর যে সম্পূর্ণ স্ট্যান্ডার্ড সেটা তারা এখানে মেনটেন করতে পারেন নাই। এইবার আসেন আপনি ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া। এই বিচার একটা কারণে যদি আপনি ছুড়ে ফেলতে পারেন তাহলে হচ্ছে অনুপস্থিতিতে বিচার। একজন ব্যক্তির অনুপস্থিতিতে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির বিচার হতে পারে না, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, খুব লিমিটেড সেন্সে শর্ত সাপেক্ষে হতে পারে। কি সেই শর্ত? নাম্বার 1, যিনি ব্যক্তিগতভাবে শারীরিকভাবে উপস্থিত নন আদালতের আওতার মধ্যে, তিনি অ্যাসার্টিভলি পরিষ্কার করে তার উপস্থিত হওয়ার অধিকার অ্যাবান্ডন করেছেন কিনা। মানে শেখ হাসিনা কি বা আসাদুজ্জামান খান কামাল কি নিজের থেকে ঘোষণা দিয়ে বলেছেন যে তারা আদালতের সামনে উপস্থিত হতে চান না, এটা বলেছেন কিনা? তার আইনজীবীর মাধ্যমে এটা বলেছেন কিনা? যদি না বলে থাকে তাহলে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া গ্রহণযোগ্য না, নাম্বার 1 শর্ত। 2 নম্বর শর্ত, উনার সাথে আইনজীবীদের যে কমিউনিকেশন, রিপ্রেজেন্টেটিভ যে রাইট, ওই রাইট ইফেক্টিভলি মেনটেন করা হয়েছে কিনা। বলছে যে এই আইনজীবী, এই যে এর নাম কি, আমির সাহেব, এই যে জোকার, এই জোকার আমির সাহেবের সাথে শেখ হাসিনার জীবনে কোনোদিন কথা হয় নাই, তো যিনি আমার লয়ারই না, সে আমার হয়ে কিভাবে কমিউনিকেট করলো? তাহলে নোটিশ তারা পাঠিয়েছে কিনা, কোথায় পাঠিয়েছে? নোটিশ পাঠিয়ে, বাবা নোটিশের কথা কি বলতেছে এই জজ সাহেব, দেখেন কতটা হাস্যকর ব্যাপার। বলতেছে যে 2টা দৈনিকে, কয়টা? 2টা দৈনিকে আমরা নোটিশ দিছি যে হাজির হও রে হাসিনা, হাজির হও রে। যেহেতু হাজির হয় না, বিচার চালাই দিছি। মনে হয় আমার দেশে একটা হয়। ইজ দিস দি স্ট্যান্ডার্ড অফ ক্রিমিনাল এভিডেন্স? এটা হয়। আজকে কি করছে জানেন? আজকে যখন রায় হচ্ছে, বাইরে একটা মাইকে শেখ হাসিনাকে খোঁজা হচ্ছে, এখানে তার রায় হচ্ছে হাজির হওয়ার জন্য। তাহলে এখানে দ্বিতীয় শর্ত অ্যাবসেন্সিয়া ট্রায়ালের প্রমাণ করছে না। থার্ড, এটা সিয়েরা লিওন জাজমেন্টে বলা আছে এবং আইসিসি ট্রায়ালেরও বিভিন্ন কেসে বলা আছে। একটা কেসের নামও তো শুনলাম না এখানে। কয়েকজন শিবিরের ছাত্র দেখলাম, ওরাও তো একটু ইন্টারনেট ঘাটাঘাটি করে, তারাও কি পয়েন্ট দিয়ে দেয় না এদেরকে নাকি, বুঝলাম না। যাই হোক, যদি রাইট টু রিট্রায়াল, অর্থাৎ হাজির হওয়ার পরে আবার রিট্রায়ালের অপশন যদি আইনে না থাকে, তাহলে সেই অ্যাবসেন্সিয়া ট্রায়াল গ্রহণযোগ্য না। তাহলে অ্যাবসেন্সিয়া ট্রায়ালের যে 3টা মানদণ্ডের কথা আমি বললাম, এই 3টা মানদণ্ডের কোনোটাই এখানে রক্ষা করা হয়নি। সুতরাং এই জাজমেন্ট আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। জাজ সাহেব হাস্যকর আরো 2টা কথা বলছে, মেলা কথাই বলছে, আরো 2টা কথাই মনে পড়ছে আমাদের। সেটা হলো যে শেখ হাসিনা আমাদের কথা অমান্য কইরা টেলিফোনে কথা কইছে। তো শেখ হাসিনা কি আপনার অনুমতি নিয়ে কথা বলবে দিল্লিতে বসে?
শেখ হাসিনা আপনার অনুমতি নিয়ে কথা বলবে। কথা বলার পরে ওই যে মনে আছে আপনার যে প্রথমে যখন এখন ওনার বিরুদ্ধে মামলা হয়েছে 585টা, আর তখন শেখ হাসিনা যখন ফোনে ওই কথাটা বলছিল 227টা মামলা হয়েছে তখন। তো শেখ হাসিনা মজা করে বলতেছে যে 227 জন মানুষ মারলাম, জানলামও না, তো অন্তত 227 জন মারার লাইসেন্স তো আছে। তাহলে এই হাস্যকর কথাকে এরা বলছে যে ওরে বাপরে বাপ, এটা কন্টেম্পট অফ কোর্ট হয়েছে, এটা কন্টেম্প অফ কোর্ট হয়েছে। কি হয়েছে কন্টেম্প অফ কোর্ট? তারা এটা ডাকা কি এক আইনজীবীরা নিয়োগ করছে, অ্যামিকাস কিউরি, আমিনুল গনি টিটো নাকি, সে 5 আগস্টে স্ট্যাটাস দিয়েছে যে শেখ হাসিনার পতন ঘটছে, সে খুব খুশি। এই তো হাস্যরস তৈরি হয়ে গেল। তখন এটা আবার চেঞ্জ করছে, করে তারা 6 মাসের কারাদণ্ড দিয়ে দিয়েছে বিচারকালীন। তো আপনি বলেন কোন জজ সাহেব যদি আগে রাগ হয়ে একজনের ব্যক্তিকে 6 মাসের কারাদণ্ড দিয়ে বসে থাকে, তাহলে সেই জজের সামনে কি আর কোনোদিন বিচার কাজ করার জন্য যাওয়া যায়? উচিত এটা হলো না। তো তাহলে এই একটা হাস্যকর। আর লাস্টলি কি একটা হাস্যকর কথা, এইটা লয়ের ছাত্ররা যারা শুনছেন আমাদের এই প্রোগ্রাম তারা বুঝতে পারবে। বলছে যে উই ডিসাইডেড টু ইনফ্লিক্ট ডেথ সেন্টেন্স। তো উই মানে জাজমেন্টের বাংলা উই ডিসাইডেড হয় না, আপনি সিদ্ধান্ত নেওয়ার কেউ না। উই ডিসাইডেড টু ইনফ্লিক্ট, ইনফ্লিক্ট মানে আরোপ করা, নেগেটিভ শব্দ। হতে পারে যে দিস কোর্ট has reached to the conclusion of beyond reasonable doubt that the accused is liable of committing this crime, এইভাবে ল্যাঙ্গুয়েজ হয়। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে কাঁচা হাতে কোনো একজন রিসার্চারের লেখা, মানে ওই তাজুল তো জীবনে ইংরেজিটাও ঠিক মতন পড়ালেখা করে নাই, হয়তো কোনো জুনিয়রে দিয়ে লেখাইছে, লেখানোর পর লিখছে আমরা সিদ্ধান্ত নিছি শাস্তি আরোপ করার। কোর্টের ভাষা এরকম হয় না যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, তুমি সিদ্ধান্ত নেওয়ার কেউ না। It is the judicious mind of the judges that needs to be applied, ঠিক আছে না? তো এ থেকে বোঝা যায় যে নানান ভাবে হাস্যাস্পদ। আসলে হয় কি, এই অ্যানালাইসিস করে আমরা আমাদের সময়টাই নষ্ট করছি। কেননা এর আগে আমরা বলেছি যে এই 3 জন যাদের নিয়োগ অবৈধ, বিশেষ করে চেয়ারম্যানের নিয়োগ অসাংবিধানিক। একটা অবসরপ্রাপ্ত জাজ, অবসরপ্রাপ্ত জীবনযাপন করছিল 19 সাল থেকে, তাকে ধরে এনে আগে হাইকোর্টে বসাইছে এডিশনাল জাজ হিসেবে। তো আইন অনুসারে এডিশনাল জজ, প্রবেশনে থাকা জাজ, উপস্থিত ঠ্যাক চালানো জাজ কখনো ট্রাইব্যুনালের জজ হতে পারবে না। তারে বানায়া 1 সপ্তাহ পরে তারে ওই আইসিটিবিডির চেয়ারম্যান করে পাঠাইছে। আবার এই যে শফিউল আলম মাহমুদ এলো জামাত বিএনপির মিছিলে ছিল 4 আগস্ট এই কদম ফোয়ারার সামনে আপনার সুপ্রিম কোর্টে, আর এর আগে 10 বছর লন্ডনে থাকতো, ওখান থেকে উড়ে গেছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করার জন্য। তাহলে এই 2 জনের সুস্পষ্ট রাজনৈতিক পরিচয়, বাকি জনও একই লাইনের হবে। এদের নিয়োগ বহুত আগে থেকে ইনকম্পিটেন্স এবং অসাংবিধানিক ভাবে নেওয়া হয়েছে। তারা আবার এই জাজমেন্ট দিল, তারা আবার আপনি আমার বিশ্লেষণ করতে বলতেছেন, এবং তার প্রত্যেকটা পয়েন্ট আমি ধরিয়ে ধরিয়ে বুঝালাম যে কেন এই জাজমেন্ট অসার এবং অগ্রহণযোগ্য। বাড়ি ভাই, আপনার যদি কোনো প্রশ্ন থাকে, নাহলে দর্শকদের থেকে প্রশ্নটা হচ্ছে ওই আপনি আওয়ামী লীগ কি পরামর্শ দেবেন, আর আপনি সাম আপ কিভাবে করবেন? আচ্ছা, আওয়ামী লীগের প্রতি আমার পরামর্শ হচ্ছে যে তারা গা ছাড়া দিতে পারে। এটা তাদেরকে বড় ধরনের নিষ্কৃতি দিয়েছে। নিষ্কৃতি দিয়েছে কি, যে শেখ হাসিনা যে এই ঘটনার জন্য ক্রিমিনালি রেসপন্সিবল নয় তা পরিষ্কারভাবে প্রতীয়মান হয়েছে। সুতরাং তারা যে প্রতিবাদ এবং তারা যে রিজার্ভেশনটা রেখেছেন, সেই রিজার্ভেশনটা দৃঢ়ভাবে প্রতীয়মান হয়েছে। সুতরাং তারা এখন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে দৃঢ়ভাবে এটাই প্রতিষ্ঠিত করতে পারবেন যে কিভাবে এখানে আইনের অপপ্রয়োগ করে একটা জাজমেন্ট দেওয়া হলো। তারা এতদিন ধরে যে কথাগুলো বলছিলেন, সেই কথাটিরই একটা রেপ্লিকা, একটা শ্যাডো এই ট্রাইব্যুনালে আজকে দেখা গেল। সুতরাং এটা আমি মনে করি যে আওয়ামী লীগের জন্য, তারা তো জানতেনই যে এই ধরনের একটা ফালতু ব্যাপার ঘটবে, এবং সেটা যে এত বাজেভাবে ঘটবে তা হয়তো আওয়ামী লীগের লোকজনও কল্পনা করতে পারেননি। যেহেতু পারেননি, সুতরাং এটা তাদেরকে একটা মেন্টাল অ্যাডভান্টেজ দেবে যে এই জাজমেন্ট যে কোনো মানদণ্ডে অগ্রহণযোগ্য। দিস ইজ নাম্বার 1। এবং তারা তাদের রাজনৈতিক পলিসি ঠিক করে এই জাজমেন্টের বিরুদ্ধে আইনগত রাজনৈতিক যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে। আমার কাছে খুব ভালো লাগতেছে এখন, এবং আমার কাছে মনে হচ্ছে যে একটা বাধা নেমে গেল। কারণ আমি নিজের কাছে
এতদিন ধরে যে আর্গুমেন্ট গুলো আমি দিচ্ছিলাম এবং ভেতরে একটা কনভিকশন বা একটা চিন্তা করা যে আচ্ছা কি আছে ওদের কাছে। তো আজকে আমি ক্লিয়ার হয়ে গেলাম যে এই ঘটনায় ন্যূনতম ভাবেও শেখ হাসিনার কোনো ক্রিমিনাল রেসপন্সিবিলিটি নাই। সেই জন্য আমি খুব নির্ভর বোধ করতেছি এবং আই হ্যাভ বিন স্যাঙ্গুইন টু মাই কনসায়েন্স। যদি যা তারা শুরু থেকে শুনে, এখানে তো আর আলাদা কিছু নাই তাই না, তারা শুরু থেকে শেষ পর্যন্ত পড়লো কি আছে না না আছে, পড়লো কি সাক্ষী প্রমাণ, কি আইন বা কি ঘটনা, সবই তো বুঝলাম, কিন্তু মিলল তো না। কোথায় ঘটনা, কোথায় আইন, আর কোথায় হচ্ছে অ্যাকিউজড, অভিযুক্তরা, এই তিনটার মধ্যে কোনো যোগসূত্র স্থাপিত হয়নি। আমার মনে হয় আওয়ামী লীগ যারা সমর্থক আছেন, কর্মী আছেন, তারাও একটু নির্ভর হয়েছেন যে এখানে নেত্রীর ন্যূনতম কোনো ক্রিমিনাল রেসপন্সিবিলিটি তারা প্রমাণ করতে পারেনি। এমনকি আপনি বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করেছেন কিনা বাড়ি ভাই, যারা কোর্টে হাজির তাদের চোখে মুখে আমি একটা অবিশ্বাসের ছাপ দেখেছি। বলছে যে ইজ ইট সামথিং ওয়ার্থ হিয়ারিং। এবং এই 1 বছর ধরে যে যে ঢাক ঢোল পিটিয়ে যে কি হইছে না না হয়েছে তাজুল যে কথা বলে বেড়ায়, সেগুলো এইটা হলো। তো এই বিচার যে এটা তো সাবস্ট্যান্ডার্ড আমরা বহুত আগে থেকে বলছি, কিন্তু এটা যে এত নিম্নমানের বাড়ি ভাই, এটা আমার ভাবনায় আসে নাই। আমাদের ল স্কুলগুলোতে যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছাত্ররা যে শ্যাডো ট্রায়াল করে, ওর নাম দিছি আমরা মুড কোর্ট। এই মুড কোর্টে একটা কাল্পনিক ঘটনা থাকে, ওই ঘটনার আলোকে এক পক্ষ নেয় হলো প্রসিকিউশন সাইড আর এক পক্ষ নেয় হচ্ছে ডিফেন্স সাইড, আর্গুমেন্ট করে। তো ওই আর্গুমেন্ট ডিবেট, পাল্টা আক্রমণ করে এভাবে একটা কেস। আমার কাছে মনে হয় যে এটা বড় জোর একটা মুড কোর্টের কম্পিটিশন দেয়। It will give a wrong message to the international community about our justice system, about the standard of our judges, about the standard of our prosecutorial team, about the whole judicial culture. ঠিক আছে না? সুতরাং এই রায়ে তারা কি বলেছেন, ফাঁসি না যাবজ্জীবন কারাদণ্ড আনটিল ডেথ, এটা চেয়ে বড় কথা হলো যে